अयोध्या नगरी में आपका स्वागत है। দারভাঙ্গা থেকে আনন্দ বিহার টার্মিনালগামী অমৃত ভারত এক্সপ্রেসে তখন একটা কথা উঠেছিল, গরিবের জন্য বন্দে ভারত নয়। তোমাদেরকে 2S এর কোচটা দেখাই, দাঁড়াও। পুরো 3rd AC ইকোনমির মতো ফিলিং। ওপরে এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। সাধারণ খরচায় অসাধারণ জিনিস যাকে বলে। 150 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম রক্সোল। একই ফ্রেমে বীরগঞ্জের ঘন্টাঘর আর আমাদের কারেন্ট লোকেশন দেখা যাচ্ছে। এখানে শুধু ভেজই পাওয়া যায়। 502 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম শ্রীরামচন্দ্রের অযোধ্যাতে। সেজন্য আমরা সবাই এটাকে বন্দে ভারতের ইকুইভ্যালেন্ট, বন্দে সাধারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 4 জানুয়ারি আর এখন বাজে 1:31। আমি এখন রয়েছি দারভাঙ্গাতে। তোমরা যদি আগের এপিসোডটা দেখে থাকো তাহলে দেখবে আমি হাওড়া থেকে ট্রেন ধরে এখানে এসেছিলাম দারভাঙ্গাতে। সকাল 6টা নাগাদ পৌঁছেছিলাম। তারপরে স্টেশনে উল্টো দিকে ওম গেস্ট হাউসে 200 টাকার একটা ডরমিটারি বেড নিয়েছিলাম, দিয়ে ওখানে কিছুক্ষণ রেস্ট করেছি। ইনফ্যাক্ট আমার ইনিশিয়াল প্ল্যান ছিল দারভাঙ্গার কিছু জায়গা ঘুরে দেখব, যেমন কাছাকাছির মধ্যে দারভাঙ্গা ফোর্ট আছে, শ্যামাকালী মন্দির রয়েছে, মিউজিয়াম আছে, একটু দূরে যেতে পারলে কুশেশ্বরা স্থান রয়েছে, আহিল্যা স্থান রয়েছে। কিন্তু প্রবলেম হলো আহিল্যা স্থান অটো ভাড়া বলেছে 1200 টাকা, মানে আপ ডাউন শুধু আহিল্যা স্থান ঘোরাবে। আর কুশেশ্বরা স্থান যেটা আছে সেটা মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা বাসে টাইম লাগবে, 60 কিলোমিটার। সেজন্য ভাবলাম যে বাকি জায়গাগুলো না ঘুরে এখন রেস্ট নিই, কারণ কালকে সারারাত্রি জার্নি হয়েছে। আর ইনফ্যাক্ট আজকে যে জার্নিটা হবে সেটাও রাত্রির অবধি চলবে, আর কালকে সারাদিন কন্টিনিউ হবে। সেই জন্য একটা ডরমিটারি বেড নিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন আবার বেরোলাম। আজকে আমাদের জার্নি হতে চলেছে 15557 দারভাঙ্গা থেকে আনন্দ বিহার টার্মিনালগামী অমৃত ভারত এক্সপ্রেসে। আমরা এখান থেকে যাব সোজা অযোধ্যা ধাম অবধি, শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে। সেটাই হচ্ছে আমার প্ল্যান, এটাই স্পেশাল ডেস্টিনেশন আর এটাই হচ্ছে স্পেশাল জার্নি। ইনফ্যাক্ট এই ট্রেনটা ইনগ্রেশন করা হয় 30শে ডিসেম্বর আর ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল 1 জানুয়ারি। এই অমৃত ভারত এক্সপ্রেসে আরেক নাম বন্দে সাধারণ, কারণ যখন বন্দে ভারত শুরু হয়েছিল তখন একটা কথা উঠেছিল, গরিবের জন্য বন্দে ভারত নয়। কারণ বন্দে ভারত সুপারফাস্ট, বন্দে ভারতের মধ্যে এসি আছে, ভাড়া বেশি। কিন্তু এই বন্দে সাধারণ বা অমৃত উৎসব ট্রেনটা হচ্ছে শুধুমাত্র স্লিপার আর জেনারেল কোচ নিয়ে। বন্দে ভারতের মতো দেখতে, বন্দে ভারতের মতো কনফিগারেশন, অ্যামিনিটিস, কিন্তু অনেক কম খরচে অ্যাফোর্ডেবল রেটে প্যাসেঞ্জাররা যাত্রা করতে পারবে। এই দারভাঙ্গা থেকে অযোধ্যা ধাম অবধি হচ্ছে 502 কিলোমিটার। আর আজকে আমাদের স্লিপার ক্লাসে ভাড়া কত পড়েছে জানো? 350 টাকা। ওই কনভিনিয়েন্স ফি নিয়ে 362 টাকার মতো হয়েছে, কিন্তু 350 টাকায় মোটামুটি 502 কিলোমিটারের জার্নি। নর্মাল ট্রেনের স্লিপার ক্লাসে যেরকম অ্যাফোর্ডেবল রেটে আমরা জার্নি করি ঠিক সেম জিনিস, কিন্তু মডার্ন সুবিধে, মডার্ন অ্যামিনিটিস বা একটু বেশি বেটার ফিলিংস নিয়ে। আর ট্রেনটা দারুণ দেখতে। আমি জাস্ট এই স্টেশনের বাইরে থেকেই ভেতরে দেখতে পেলাম ট্রেনের কতগুলো হল্ট আছে, ইন্টারমিডিয়েট স্টেশন, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড, অ্যাভারেজ স্পিড, ভাড়া, সব কিছু তোমাদেরকে দেখাবো। প্লাস তোমাদেরকে জার্নিটা ইন ডিটেল দেখাবো। কিন্তু তার আগে তোমরা কিছু সিনেমেটিক শট দেখো, কারণ দারভাঙ্গার এখানে তিরঙ্গা আমাদের একদম দারুণ সুন্দরভাবে উঠছে। আর আমি ততক্ষণ ভেতরে গিয়ে তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাই, চলো। আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস 1 নম্বরে নয় 2 নম্বরে দিয়েছে। এটা বন্দে ভারতের মতনই ওয়াইফাই লোকোমোটিভ, পুশপুল টেকনোলজিতে চলে। তোমাদেরকে 2S এর কোচটা দেখাই, দাঁড়াও। বাহ, 2S এর দারুণ কোচ করেছে। এটা কিন্তু জেনারেল কামরা, এখানে এরকম বসার জন্য বেশ সুন্দর, খুব কমফোর্টেবল গদি। এদিকে নিচে বসতে পারবে, প্লাস ওপরেও এরকম কুশন দেওয়া রয়েছে, তোমরা উঠে বসতে পারবে।
এখানে চার্জিং পয়েন্ট যদি বলি দুটো চারটে, এখানে মোবাইল হোল্ডার রয়েছে, প্লাস এখানে কোট বা জ্যাকেট ঝোলানোর জায়গা। এছাড়াও এই সাইডেও সেম দুটো বসার জায়গা, ওপরে তোমার লাগেজ রাখতে পারবে, আর এখানেও তোমার চাইলে কোট বা জ্যাকেট ঝোলাতে পারবে। দুটো মোবাইল চার্জিং পয়েন্ট প্লাস মোবাইল হোল্ডার। এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, এদিকে আমি পা দিয়ে প্রেস করলে এখানে জল পড়বে, প্লাস সোপ ডিসপেন্সার রয়েছে। এখানে টয়লেট, বাহ এখানেও সেম, ওখানে দেখো পা দিয়ে চাপলে জল পড়বে। এখন যেহেতু নতুন ট্রেন নিট অ্যান্ড ক্লিন আছে, আর ইনফ্যাক্ট এই যেগুলো দেওয়া রয়েছে এগুলো খুব ভালো, কাদা কাদা হয় না, তলা থেকে জলটা বেরিয়ে যেতে সুবিধা হয়। সেফটির জন্য এদিকে দুটো সিসিটিভি ক্যামেরা, প্লাস এখানেও সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এখানে ওপরে পাখাও রয়েছে। তবে একটা জিনিস, বন্দে ভারত এক্সপ্রেসে যেমন গেট অটোমেটিক, এখানে কিন্তু অটোমেটিক না, যেমন নর্মাল ট্রেনের গেট হয় সেম গেট। এবার চলো আমরা এখান থেকে বাইরে বেরোই, বেরিয়ে স্লিপারের দিকে যাই। ওপরে আবার এরকম ডিজিটাল ডিসপ্লেও রয়েছে, দেখো এখানে স্পিড দেখাবে, প্লাস এখানে ওই অ্যানাউন্সমেন্ট বা কোথায় কি স্টপেজ আছে সেগুলো হয়তো দেখাবে। আর নর্মাল জেনারেল বগির মতনই সাইডে এদিকে একটা দরজা, এখানে মিডিলে একটা দরজা, আবার এদিক দিয়ে গিয়ে এইখানে আবার একটা দরজা। নতুন ট্রেন তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গন্ধটাও হেভি লাগছে। এদিকে ভেস্টিবুল ক্লোজ করা আছে। আমি এখন গুনছি কতগুলো জেনারেল আর কতগুলো স্লিপার আছে। এদিকে 4টে অবধি আছে, তারপর স্লিপার শুরু হচ্ছে, ওদিকে আবার জেনারেল থাকবে। এই 15,557 অমৃত ভারত এক্সপ্রেসে টোটাল 8খানা জেনারেল আর 12খানা স্লিপার কোচ আছে। স্লিপার কোচে 80টা করে, আর জেনারেলে 100টা করে সিট আছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে। পুরো ট্রেনটাকে এদিক ওদিক করা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। এবার আমরা যাই আমাদের কোচে S6, আমাদের সিট নাম্বার 20, আর ভাগ্যবশত আমি পেয়েছি লোয়ার বার্থ। চলো এবার আমাদের কোচে উঠি, S6। পুরো থার্ড এসি ইকোনমির মতো ফিলিংস। এইটা আমার পুরী। এবার লোকজন আসার আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, লোয়ার, মিডিল, আপার নর্মাল যেমন থাকে, আর এই কুশনগুলো কিন্তু বেশ ভালো, সফট, আর কন্ট্রাস্ট করেছে দেখো, মানে এখানে একটা পার্পেল, এখানে গ্রে, আবার এই ওপরে হচ্ছে পার্পেল কালার, এদিকেও সেম। আর এখানে মিডল বার্থে যে থাকবে তার জন্য এখানে বটল হোল্ডার, আপার বার্থের জন্য ওপরে, আর লোয়ার বার্থের জন্য এখানে একটা ওই প্লাস্টিকের টেবিল, আর তলায় বটল হোল্ডার। এছাড়া এখানে লোয়ার বার্থের জন্য প্লাগ পয়েন্ট রয়েছে, মোবাইল হোল্ডার। আপার বার্থ আর মিডল বার্থের জন্য এখানে প্লাগ পয়েন্ট, মোবাইল হোল্ডার, প্লাস এখানে জ্যাকেট কোট যদি ঝোলাতে চাও হ্যাঙ্গার রয়েছে। এদিকেও সেম, এখানেও দেখো প্লাগ পয়েন্ট আর মোবাইল হোল্ডার রয়েছে। এদিকে আমি চুলটাও ঠিক করে নিই, আয়না রয়েছে একটা, আর নর্মাল স্লিপার ক্লাসে যেমন থাকে ওপরে 2খানা পাখা, আর এদিকে একটা পাখা। সাইড আপার, সাইড লোয়ার। সাইড আপারের এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, মোবাইল হোল্ডার, বটল হোল্ডার, আর এটা হচ্ছে সাইড লোয়ার। এখানে আপাতত সিটটা খোলা রয়েছে, এটাকে আমি যেমন নর্মাল হয় ফোল্ডিং, এটাকে খুলে দিলেই পুরো সিট পুরো এরকম শুয়ে পড়তে পারবে। ভালো, এখানে পার্পেল কালারটা বেশ ভালো লাগছে, আর ইনফ্যাক্ট এখানে পুরো ডুয়েল টোন ফিনিশ হয়ে গেছে যেমন প্রিমিয়াম গাড়িগুলোতে দেখায়। এখানে এরকম প্লাগ পয়েন্ট, আর এই নিচে হচ্ছে মোবাইল হোল্ডার, আর এটা পড়েছে এমার্জেন্সি এক্সিট। এদিকটা পড়লে ভালো হতো, বা আমার ওদিকটা পড়লে বেশি ভালো হতো, মুখ বার করে দিতাম, যদি ওটা সেফ না কখনোই করতাম না ভ্রমণে। আর এখানে এরকম কোট বা জ্যাকেট ঝোলানোর জায়গাও রয়েছে। নিচে যে সাদা লাইনগুলো দেখছো এগুলো হচ্ছে ফসফরাসের স্ট্রিপ, অন্ধকারে এগুলো জলজল করবে। প্লাস ওপরে যদি তোমাদেরকে দেখাই, এখানে ওপরে মার্কিং রয়েছে সিট নাম্বারের। প্লাস নতুন ট্রেন তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে একদম। জেনারেলের মতনই নিচে এরকম প্রেস করলে ওপরে জল পড়বে, প্লাস সোপ ডিসপেন্সার রয়েছে। আর এদিকে তোমাদেরকে টয়লেটটাও দেখাই। হ্যাঁ, নতুন ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সেম এরকম প্লাস্টিকের ম্যাট দেওয়া রয়েছে যাতে নিচে কাদা না হয়। এখানে হ্যান্ডেল রয়েছে, সোপ ডিসপেন্সার রয়েছে এখানে, ভালো বেশ। এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, কোমোড, এইদিকে সেম বেসিন। কোমরের জন্য যেহেতু জায়গা খায় সেই জন্য দরজাটা এরকম করবে। আমি প্রথমে বুঝতে পারিনি ঠেলতে হবে। আর নর্মালি সেফটির জন্য ওপরে এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে।
তোমাদেরকে ট্রেনের হল্টের ব্যাপারে বলে দিই। আমাদের ট্রেন প্রথমে ছাড়বে দারভাঙ্গা থেকে 3টের সময়, তারপরে কামতল 3:21, চাণকপুর রোড 3:45, সীতামারি জাংশন 4:25, বেরগানিয়া 4:57, ঘোড়াসাহান 5:22, রক্সোল জাংশন 6:25, নেপাল বর্ডার, নারকাটিয়াগঞ্জ জাংশন 7:25, বাগাহা 8:31, কাপ্তানগঞ্জ জাংশন 10টা, গোরখপুর জাংশন 11:10, বস্তি 12:31, মানকাপুর জাংশন 1:30, অযোধ্যা ধাম 2:30, লখনৌ চারবাগ 5:05, কানপুর সেন্ট্রাল 7টা, এটাওয়া জাংশন 8:25, টুন্ডলা জাংশন 9:35, আলিগড় জাংশন 10:35, আনন্দ বিহার টার্মিনাল 12:35। দারভাঙ্গা থেকে দিল্লি আনন্দ বিহার টার্মিনাল অবধি এই ট্রেন জার্নি করবে টোটাল 1137 কিলোমিটার, আর জার্নি টাইম হচ্ছে 21 ঘন্টা 35 মিনিট। টোটাল 18খানা হল্ট আছে, আর তার মধ্যে আমরা নামবো অযোধ্যা ধামে, যেটা হচ্ছে 14 নম্বর হল্ট। আর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড 52 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেন সপ্তাহে 2 দিন অপারেট করে, দারভাঙ্গা থেকে সোমবার আর বৃহস্পতিবার, দিল্লি থেকে মঙ্গলবার আর শুক্রবার। এই ট্রেনে যেটা আমার সবথেকে বড় ডাউনসাইড মনে হলো, 21 ঘন্টা 35 মিনিটের জার্নি, কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। ইনফ্যাক্ট এই ক্যাটারিংও নেই, শুধুমাত্র অনবোর্ড ক্যাটারিং, মানে খাবার নিয়ে লোকে উঠবে বা অর্ডার নিয়ে যাবে, অন্য কোনো স্টেশন থেকে খাবারগুলো আমাদের সাপ্লাই করবে। আর সেকেন্ডলি মনে হয় আমাদের মতো সব প্যাসেঞ্জারেরই উচিত এই ট্রেনের যত্ন নেওয়া, কারণ এই ট্রেনটা নো ডাউট মডার্ন, এই ট্রেনটা বন্দে ভারতের মতো দেখতে, আর ফেসিলিটিসও খুব ভালো, সাধারণ খরচায় অসাধারণ জিনিস যাকে বলে। সেই জন্য আমার মনে হয় আমাদের সবার উচিত এই ট্রেনটার যত্ন নেওয়া, যেখানে খুশি নোংরা করা বা জিনিসপত্র ভাঙা বা মিসইউজ করা এগুলো যাতে না হয়, এটাই আমার মনে হয় সব থেকে বেটার হয়। জল টল পড়েছিল বোধহয়, জানলায় কাঁচে পুরো দাগ হয়ে রয়েছে। ফাইনালি 28 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। ওদিকেটা হচ্ছে দারভাঙ্গা সেকেন্দ্রাবাদ, আর হচ্ছে শিরডি সাইনগর। কামতল প্রথম স্টপেজ আমাদের। কামতলে ঢোকার কথা ছিল 3:21, আমাদের ট্রেন ঢুকলো 39 মিনিট লেটে 4টের সময়, আর এখানে 2 মিনিটের হল্ট। তারপরে আমরা বেরিয়ে 3:45-এ পৌঁছানোর কথা ছিল জনকপুর রোড, যেটা দেখাচ্ছে এখন 4:27-এ পৌঁছবো। আমরা এখনো পর্যন্ত 23 কিলোমিটার কভার করেছি। চারটে 2, ঠিক 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল।
3:45 টাইম ছিল, এখন 4:23 ঢুকছি জনকপুর রোড। আমাদের ট্রেন এসে পৌঁছলো সীতামারি জাংশন। এখানে ঢোকার কথা ছিল 4:25, কিন্তু এখন বাজে 4:59, মানে মোটামুটি 34 মিনিট মতো লেট। আর এখানে 5 মিনিটের হল্ট দেবে, তারপর আবার ছাড়বে। দারভাঙা থেকে এই অবধি 67 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। সম্ভবত প্ল্যাটফর্ম ডান দিকে পড়বে, তোমাদেরকে নেবে দেখাবো যদি পারি। 150 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম রক্সোল, ভারত নেপালের বর্ডার, একদম রক্সোল এরিয়া। আর এখন বাজে 6:34, মানে আমাদের ট্রেন হচ্ছে 9 মিনিট মতো লেট। মাঝখানে তো মোটামুটি 50 মিনিট অবধি পৌঁছে গেছিলো, অনেকটা মেকআপ করে দিয়েছে। আর এখানে আমাদের হল্ট হচ্ছে 5 মিনিট, আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ভারত নেপাল বর্ডার, আর আমরা আছি এখানে। একটু আগে রক্সলে ছিলাম, একই ফ্রেমে বীরগঞ্জের ঘন্টাঘর আর আমাদের কারেন্ট লোকেশন দেখা যাচ্ছে। এতক্ষণ লেট করছিল, এবার নারকাটিয়াগঞ্জ জংশনে 7:20 এসছে। এখানে এখন কেন জানি না আপডেট হয়নি, 7:15 দেখাচ্ছে। 7:20, 5 মিনিট বিফোর, মানে টোটাল 10 মিনিট দাঁড়াবে 7:30 অবধি। ট্রেনটা এখন ভালো চলছে, খুবই ভালো চলছে। আর খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার আসবে কিনা জানি না। বিল চেয়েছি, গায়েব। 120 টাকায় বললো পনির থালি আছে। এখানে এরকম চপ সিঙ্গারা বিক্রি হচ্ছে, তোমরা চাইলে খেতে পারো। একটু পরেই শুরু হবে কুয়াশা, আর এদিককার কুয়াশা তো মারাত্মক, দার্জিলিংয়ের মেঘকেও হার মানাবে। তো এইটা হচ্ছে এই ট্রেনের খাবার। এখানে শুধু ভেজই পাওয়া যায়, 120 টাকা দাম। রাইস, রুটি বলেছিল, পরোটা দেবে, রুটি দিয়েছে, আলু ভাজা, ডাল, একটা মিষ্টি, আচার, আর এই পনির, 1 পিস মটর দেখতে পাওয়া যাচ্ছে। এরম সাইজের 3টে রুটি দিয়েছে। ডালটার পরিমাণটা খুবই কম, আর খাবারের সাথে কোনো চামচ দেয়নি। তবে একটা জিনিস ভালো, ডালটা একদম পাতলা জলের মতো না, একটু গাঢ় আছে। খাবারটা মোটামুটি ছিল, আলু ভাজা, ডালে নুন বেশি, আর পনিরটা একটু ঝাল ঝাল, খেতে ভালো নো ডাউট পনিরটা। আর ডালটাও একটু গাঢ় ছিল, কিন্তু ওই নুনের জন্য না অদ্ভুত লাগছে। আর তার উপরে রাইসটা অনেকটা কম, রাইস আর ডাল, মানে আমার হিসাবে অন্য জায়গায় যা রাইস দেয় তার মোটামুটি 75% মতো দিয়েছে, আর ডাল তো 50%-এরও কম। পনিরের তরকারিটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, কারণ আমি পনির খুব একটা খাই না, ডিম ফিম দিলে ঝোল অল্পই দেয়,
ওই একটা কি দুটো ডিম যা হয় সেটা, মানে আমার মনে হলো এটা নট ভ্যালু ফর মানি, ব্যাপারটা এটাই। 11 মিনিট লেটে আমরা পৌঁছলাম বাঘাহা। লোকে বাঘা বলে উচ্চারণ করছে, বাঘা এরকম একটা উচ্চারণ হবে। 11 মিনিট বিফোর টাইম ছিল, আমি 11 মিনিট ডিলে ভাবলাম। 8:31 এখানে ঢোকার কথা, আর এখন হচ্ছে 8:22, তার মানে এখনও 11 মিনিট রয়েছে। 8:33 রাইট টাইম ছিল ছাড়ার, 8:33 ছাড়লো। তো এখানকার স্টেশনগুলো কিন্তু বেশ ভালো, সবুজ সবুজ ভালো লাগছে বেশ। এখন বাজে 9:05, ঘুমোই, আবার 2:30টার সময় নামতে হবে অযোধ্যাতে। টাটা, গুড নাইট। এই সিস্টেমের সব থেকে বড় প্রবলেম দেখো, প্রেস হয়ে রয়েছে, জল পড়েই যাচ্ছে, এবার এটাকে তোলাও যাবে না। ফাইনালি অযোধ্যার ধাম জংশন। দারভাঙা থেকে 502 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম অযোধ্যা 2:26 বাজে। স্টেশনে এখনো অনেক কাজ বাকি আছে, প্রচুর লোক, এরা উঠবে এখান থেকে। পুরো এয়ারপোর্টের মতো ফিলিংস, এরা মনে হচ্ছে এয়ারপোর্টের বাইরে চলে এসেছে। 15,557 অমৃত ভারত এক্সপ্রেসে 502 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম শ্রীরামচন্দ্রের অযোধ্যাতে 2:30-টে, মানে টেকনিক্যালি আমরা এসে পৌঁছেছি 3 মিনিট আগে। আমি নেবে বারবার শট নিতে নিতে বা লোকজনের ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। এখানে কিন্তু 2:30-তে রাইট টাইম ছিল আর 5 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু স্টেশনে অনেক কাজ হচ্ছে, আর ইনফ্যাক্ট যেটুকুটা দেখলাম স্টেশন যদি কমপ্লিট হয়ে যায় পুরোপুরিভাবে এয়ারপোর্ট লাগবে। গেট নাম্বার 9, 10, মানে ওই জায়গাটা না খুব সুন্দর লাগছিল, বিশেষ করে যখন ওই এয়ারপোর্টের ওই বাস ধরার জন্য আমরা দাঁড়িয়ে থাকি না, যে ওই ইয়েতে যাবো, ওই ফ্লাইটের ওখানে যাব বাসে করে, ঠিক ওরকম টাইপের লাগলো, বেশ ভালো লাগলো। এই ট্রেনটার সামনে দাঁড়িয়েই তোমাদেরকে ট্রেনের ব্যাপারে ফিডব্যাকটা দিই। এটা হচ্ছে 3AC ইকোনমি, যেরকম ট্রেন কামরা হয় সেরকম টাইপের, শুধু জার্কিংটা একটুখানি কম, কমফোর্টটা কম্পারেটিভলি একটু বেশি মার্জিনাল, আর ভেস্টিবিউলগুলো একটুখানি চেঞ্জেস আছে। আদারওয়াইজ বন্দে ভারতের ক্লোজেস্ট ভেরিয়েন্টের থেকে আমার মতে এটা 3rd AC ইকোনমি ক্লোজেস্ট ভেরিয়েন্ট, মানে 3rd AC কামরা থেকে ধরো এসিটাকে বাদ দিয়ে দিয়েছে, এটা হয়ে গেছে। আর সামনে যেহেতু বন্দে ভারত স্টাইলের লোকোমোটিভ বা পুশপুল টেকনোলজির লোকোমোটিভ রয়েছে, সেজন্য আমরা সবাই এটাকে বন্দে ভারতের ইকুইভ্যালেন্ট, বন্দে সাধারণ এরকম বলছি, কিন্তু আমার মতে এটা নর্মাল ট্রেন, একটুখানি বেশি বেটার রিফাইনমেন্ট সমেত। আর বন্দে ভারতের যে জিনিসগুলো রয়েছে, যেমন অটোমেটিক ডোর, এসি ছাড়াও তোমার স্পেসটা অনেক বেশি, বা তোমার ভেস্টিবিউলটা একদম ফ্ল্যাট, এছাড়া খাবার গরম করা ঠান্ডা করার সিস্টেম থাকা, এগুলো কিন্তু এর মধ্যে নেই। এই ট্রেনটা যেহেতু 21 ঘন্টা 35 মিনিটের ট্রেন, এই ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রি কার দিলে ভালো করতো, কেন দেয়নি আমি জানি না। আপাতত ট্রেনটা ছাড়বে, এখন বাজে 2:35, ট্রেনটা রওনা দিচ্ছে আনন্দ বিহার টার্মিনালের দিকে, ছেড়ে দিল। তবে নো ডাউট ট্রেনটা দেখতে ভালো, এটা দেখো তুমি দেখলে নর্মালি বুঝবে যে এটা 3rd AC ইকোনমির মতনই পুরো গল্প একদম।
স্টেশনে এখানে ভালো মতো এখনো কাজ চলছে। আর এখানে কিন্তু বাঁদরের প্রচুর উৎপাত রয়েছে, আর এদের একটা গ্রুপ এরম জায়গায় রয়েছে। ওই দেখো দেখো, সাবধান। এখানে এরকম এক্সেলেটার করে ওভারব্রিজ করা হচ্ছে যাতে অন্য প্ল্যাটফর্মে যাওয়া যায়। প্লাস এইসব জায়গায় সম্ভবত ওয়েটিং জোন ফোন থাকবে। খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে, কিন্তু কবে শেষ হবে এটাই হচ্ছে বড় কথা। এখানে স্টেশনের বাইরেটা দেখো, দারুণ বানাচ্ছে, দারুণ। अयोध्या नगरी में आपका स्वागत है। সোনি টিভির অ্যাড দিয়েছে রামায়ণের, 1 তারিখ থেকে আবার শুরু হচ্ছে, সোম থেকে শুক্র রাত 9টায়। এখানকার লোকজন বেশ ভালো, অনেকের সাথে আলাপ হলো। ইনফ্যাক্ট দাঁড়ভাঙা থেকে একজন ভিডিও করতে এসছে, তার সাথে আলাপ হলো। এখন দাঁড়িয়ে চা খাচ্ছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট কাটিয়ে ফেলেছি আমি এখানে। এবার অনেকগুলো খবর জানতে পারলাম যে এখানে পারমিশন নেওয়ার জন্য আগে পুলিশ স্টেশন বা ট্রাস্টের কাছে যেতে হবে। তারপরে যদি প্রপার ওয়েতে দেখতে হয় তাহলে আগে সরজু ঘাটে গিয়ে চান করতে হবে। চান করাটা হয়তো পসিবল না, গামছা নেই, আর এই ঠান্ডায় আমি মরে যাবো চান করতে হলে। আর তারপরে গিয়ে রামলালার দর্শন, পুরো মন্দির ঘুরে তারপরে হনুমান মন্দির আছে, সব কিছু ঘুরবো। এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমি এখানে থাকবো কি না। পারতাম যে এখান থেকে ডাইরেক্ট বাড়ি থেকে বেরোতে, কিন্তু আমার একটা বন্ধু এখানে গোরখপুরে থাকে, তোমার নাম শুনে থাকবে, সোমনাথ, অনেক ভিডিওতেই বলেছি, ওর সাথে আমার দেখা করার ইচ্ছে আছে। এবার 2 দিন যেহেতু রাত্রিরে ভালো করে ঘুমোনো হয়নি, সেজন্য আমি ডাউটে আছি যে এখন রুম নিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে তারপরে সারাদিন ঘুরে সন্ধ্যেবেলা গোরখপুর যাব, না এখন সকালটা ভালো করে ক্যাপচার করে ঘাটে গিয়ে মন্দিরের ভিডিও করে তারপরে রুম নিয়ে তোমার আজকে এখানে থেকে কালকে সকালে গোরখপুর যাব, নাকি আর রুমই নেবো না, এই এখন থেকে এগুলো সব কিছু করে তারপরে গোরখপুর বেরিয়ে যাব। কনফিউশনে আছি। এখন এখানে অফ সিজন, তাই বললো ডরমেটারিতে 200-300 টাকায় বেড পেয়ে যাবে। আর যদি সিঙ্গেল রুম ওই মোটামুটি 500, 600, 1000, 2000 এরকম, ওই যেমন ফিচার্স, যেমন অ্যামিনিটিস, যেমন ডিস্টেন্স তার উপরে। আর ইনফ্যাক্ট একজনের কাছে শুনলাম 19 তারিখের এখানে একটা হোটেলের বুকিং হয়েছে, মানে ওনার হোটেল আছে আর কি, 4টে না 5টার ডবল বেডরুম, মানে আর কি ফ্ল্যাট কাইন্ড অফ, কিন্তু উনি গেস্ট হাউস হিসাবে ইউজ করছেন। booking.com দেওয়া আছে, বললো 19,000 টাকায় একটা রুম বুকিং হয়েছে। আমার তো শুনে মাথায় হাত, বলছে লোকে টাকা দেওয়ার জন্য রেডি কিন্তু রুম নেই, এমন অবস্থা। আর উনি বললেন, ওনার নাম্বার আছে আমার কাছে, ওনার হোটেলের নামটা আমি ঠিক এক্স্যাক্ট জানি না, উনি বললেন হোটেল অযোধ্যা বলে লিখে রাখো, ওটা কিন্তু নয়। উনি বলছিলেন যে তোমরা যদি এখানে কখনো আসো আমাকে 5-6 দিন 7 দিন আগে ফোন করো, আমি চেষ্টা করবো ব্যবস্থা করে দেওয়ার। এবার ভালো খারাপ, বেশি টাকা বা কম টাকা ওগুলো কোনো আইডিয়া নেই, একজন অফার করলেন, নাম্বারটা সেভ করে রাখলাম। চলো তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের এই নতুন 15557 অমৃত ভারত এক্সপ্রেসের জার্নিটা ভালো লাগে তাহলে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মধ্যে এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। এখানে কিন্তু বাঁদর প্রচুর আছে, কিন্তু এখনও অ্যাটাক করেনি, নিজেদের মধ্যে মারপিট করছে।